ওয়েলকাম টু মুক্তা সিরিজ। এই পার্টের শুরুতে জিন জাংসির কথাই ভাবছিল। একটু পরে তার মা সেখানে আসে। তার মা বলে, তুমি কি জানো জাংসির সঙ্গে ইউচির আসলে কি কোনো সম্পর্ক আছে? জিন বলে, চাকরিতে আসার আগে ইউচি জাংসির ভাইকে বাঁচিয়েছিল, আর এই কারণেই তারা আগে থেকেই একজন একজনকে চেনে। এদিকে জাংসি তার বড় বোনের সঙ্গে কথা বলছিল। সে বলে, আপু, দুলাভাই তোমার সঙ্গে কেমন আচরণ করে? তোমার শাশুড়ি তোমার সঙ্গে কেমন আচরণ করে? তার বড় বোন বলে, হঠাৎ করে এই কথা কেন জিজ্ঞেস করছো? তারা সবাই আমাকে অনেক ভালোবাসে। তোমার দুলাভাই তো সব সময় আমার সামনে ঢাল হয়ে দাঁড়ায়। জাংসি বলে, কি এমন সমস্যা হয় যে সব সময় সে তোমার সামনে ঢাল হয়ে দাঁড়ায়? জাংই বলে, আসলে আমার শাশুড়ি সবসময় একটা ছেলে চেয়েছে, কিন্তু বিয়ের এত বছর পরেও আমার একটা মেয়ে হয়েছে, কিন্তু এখনো ছেলে হয়নি। এজন্য সে আমার উপর রেগে থাকে। জাংসি বলে, যদি নিজে থেকে আমি জিজ্ঞেস না করতাম তাহলে তুমি আমাকে কিছুই বলতে না। তুমি আমাকে কেমন পর ভাবতে শুরু করেছো। জানি বলে, মনে হচ্ছে কয়েকদিনের মধ্যেই যেন তুমি অনেক বদলে গেছো। জাংসি বলে, আপু শোনো, ভবিষ্যতে যখনই তোমার কোনো সমস্যা হবে তুমি অবশ্যই আমাকে সবার আগে বলবে। জাংই বলে, ঠিক আছে, বলবো। এদিকে ইউচি আর লংদান ব্ল্যাক মার্কেটে এসেছে, কারণ তারা খবর পেয়েছে নাইটেঙ্গেল সেক্টরের লোকেরা এই ব্ল্যাক মার্কেটেই বিভিন্ন ড্রাগ বিক্রি করে। একটু পরেই সেখানে নাইটেঙ্গেল সেক্টর সাংচি আসে। তারাও তাকে দেখে চিনতে পারে, কারণ তার মাথায় ছোট ছোট বেনি ছিল, যেগুলো সাধারণত এই শহরের মানুষ করে না। হঠাৎ করেই সাংচি উপর দিকে তাকালে ইউচি সরে যায়। তবে এরপর ইউচি তাকালে দেখতে পায় সেখানে কেউ নেই, অর্থাৎ তারা তাকে হারিয়ে ফেলেছে। এরপরে জাংসি লেডি শাওয়ের কাছ থেকে বাড়ির চাবি বুঝে নেয়। পরদিন সকালে চিয়ান তার দাদির সঙ্গে দেখা করতে আসে। সে তার দাদিকে বলে, আমার মা এতগুলো বছর ধরে এই বাড়ির সামনে আসছে, হঠাৎ করে একটা ছোট্ট কারণে আপনি তাকে বাড়ির দায়িত্ব থেকে সরিয়ে দিলেন, এটা কি ঠিক হলো? তার দাদি বলে, মাঝে মাঝে একই দায়িত্ব পালন করতে করতে মানুষের মাঝে গরিমা চলে আসে, তাই তাকে বোঝানো উচিত যে তুমি ছাড়াও এই কাজ অন্যরাও করতে পারে। এদিকে জাংসির বড় বোন আবারও তার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে চলে যায়। একটু পরে চিয়ান একা একা ভাবতে থাকে, একটু আগে তার দাদি তাকে বলেছে তোমার মা প্রচন্ড স্বার্থপর, সে নিজের ভালোর জন্য, নিজের নাম বজায় রাখার জন্য সবকিছুই করতে রাজি আছে। ওই দিন রাতে যে ঘটনাটা ঘটেছে তুমি ভাবছো তার পিছনে কেউ ছিল না? তোমার মা নিজের স্বার্থ আদায়ের জন্য বাড়ির আরেকটা মেয়ের ক্ষতি করতে চাইছে। তুমি যদি এখনো এগুলো না বুঝতে পারো তাহলে আমার আর কিছু বলার নেই। এদিকে বাড়ির কাজের লোকেরা কাজ করছিল না, কারণ তারা শুধুমাত্র লেডি শাওয়ের কথা শুনে। এখন লেডি শাও দায়িত্বে নেই, তাই তারা সবাই বিশ্রাম করছে। রাতের বেলা আমান জাংসিকে বলে, ম্যাডাম, আপনি কি জিন সাহেবকে পছন্দ করেন? সে অনেক ভালো। জাংসি বলে, হ্যাঁ সত্যিই সে অনেক ভালো, নম্র, ভদ্র, ওনার বিচারও অনেক ভালো, তবে আমি শুধুমাত্র ওনাকে সম্মান করি। আমান বলে, আমি জানতাম আপনি ওনাকে ভালোবাসতে পারেন না, কারণ ইউচি সাহেব বেশি ভালো। আপনি যখনই বিপদে থাকেন সে সব সময় আপনার কাছে চলে আসে, সে একদম গল্পের নায়কদের মতো। জাংসি বলে, এসব গল্প শোনা বাদ দাও, এগুলো বাস্তবে হয় না। আমান চলে গেলে জাংসি ইউচির কথা ভাবতে থাকে। এদিকে ইউচিও জাংসির কথা মনে। পরদিন সকালে জাংসির চাচা করিডোর দিয়ে হাঁটার সময় পড়ে যায়। সে তো প্রচন্ড রেগে যায়। এরপরে তারা সবাই একসঙ্গে খাবার খেতে বসলে এখানে সবাই বুঝতে পারে আজকের খাবার রান্না একদমই ভালো হয়নি। চাচা বলতে থাকে, জাংসির বয়স কম, ও এত বড় বাড়ির দায়িত্ব কিভাবে সামলাবে? বাড়ির একটা কাজও ঠিক মতো হচ্ছে না। জাংসির বাবা বলে, মাত্র আজকেও ও দায়িত্ব নিয়েছে, তোমার কি উচিত না কয়েকটা দিন সময় দেয়া? এগুলো নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। জাংসি বলে, আমাকে আপনি মাত্র 3 দিন সময় দিন, তারপরই আপনি আবার সবকিছু আগের মতো পাবেন। এরপরে জাংসি রান্নাঘরে যায়। সেখানে দাসীরা বিশ্রাম করছিল। জাংসি বলে, আপনারা অনেকদিন ধরে কাজ করছেন, আপনাদের হয়তো অনেক কষ্ট হচ্ছে, তাহলে এক কাজ করুন, কয়েকদিন ছুটি নিয়ে নিন, আপনাদের আমার আর প্রয়োজন নেই। এই কথা শুনে তারা বলে, আপনি কি আমাদেরকে বের করে দিচ্ছেন? আমরা এই বাড়ির পুরনো দাসী। জাংসি বলে, একদমই না, আমি আপনাদেরকে শুধুমাত্র ছুটি দিচ্ছি, আপনাদের বদলে আমি 2জন লোক এনেছি। সেই 2জন কাজে চলে গেলে একজন দাসী বলে, আমার কাজ খুব পছন্দ, আমি বিশ্রাম করতে পারি না, আমি বরং কাজে যাচ্ছি। এটা দেখে বাকিরা সবাই কাজে চলে যায়। এরপরে চিয়ানের মা চিয়ানের সঙ্গে কথা বলছিল। সে বলে, তুমি কি ম্যাচ মেকিং এর লিস্টে দেখেছো? তোমার কি কাউকে পছন্দ হয়েছে? চিয়ান বলে, মাত্র আমার ডিভোর্স হলো, আপনি আবার আমাকে বিয়ে দিতে চাইছেন? তার মা বলে, আমি তো তোমার ভালোর জন্যই করছি। তখন তার মনে পড়ে একটু আগে জাংসি তাকে বলেছে, তোমার মা মনে হয় সবসময় তোমাকে এই কথাটাই বলে, তাই না, যে সে যা করছে তা তোমার ভালোর জন্যই করছে। তোমাকে দেখলে আমার হিংসা হয়, কারণ তোমার একটা মা আছে যে তোমার কথা ভাবে। তবে আপু, একটা জিনিস কি জানো, একটা সময় পর নিজের জীবনের জন্য তোমার নিজের ডিসিশন নেওয়া উচিত। তোমার মায়ের কথা শুনে একবার বিয়ে করে তুমি দেখেছো কি হয়েছে, সে আবারও হয়তো তোমাকে বিয়ে দিতে চাইবে। তবে এইবার আমি তোমাকে বলবো, তুমি নিজে দেখে শুনে তারপর ডিসিশন নিও। চিয়ান বলে, আপনি ওই লিস্ট দেখেছেন? একজনের বয়স 50 বছর, সে আমাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করতে চায়, আর একজনের পা নষ্ট, হুইল চেয়ারে ঘোরে। এদেরকে আপনি পছন্দ করতে বলছেন মা? তার মা বলে, আমি জানি এরা তোমার সঙ্গে মানায় না, কিন্তু এখন আমরা এর চেয়ে ভালো কোথায় পাবো? আচ্ছা ঠিক আছে,
তোমার তাদের পছন্দ না হলে তাহলে আমি তোমাকে আরেক জায়গায় নিয়ে যাব। চিয়ান বলে, আপনি এত তাড়াহুড়া কেন করছেন? তার মা বলে, তুমি কি চাইছো? তুমি কি এই বাড়িতে বুড়ো হতে চাও নাকি? চিয়ান হেসে বলে, এটাই হলো আসল কথা। আসলে আমি এখানে থাকলে আপনার লজ্জা করে, তাই তো? এই কারণে আপনি তাড়াতাড়ি আমাকে বাড়ি থেকে বিদায় দিতে চান। সে সামনে যেতে চাইলে তার মা বলে, তুমি কোথায় যাচ্ছ? চিয়ান বলে, আমি আমার বড় ভাই আর ভাবিকে চিঠি লিখেছি। আমি কাল লিংসে শহরে চলে যাব। এখানে আমি আর থাকবো না, আর তাহলে আমাকে নিয়ে আপনারা লজ্জাও করবে না। এই বলে সে চলে যায়। এরপরে জাংসি পেইয়ের মায়ের কাছে যায়। এটাই হলো পেইয়ের আসল মা, অর্থাৎ এই বাড়ির কনকিউবাইন। সে বলতে থাকে চিয়ান লিংসে চলে যাচ্ছে, তাই চিয়ানের মা অর্থাৎ লেডি শাও এখন পেইয়ের বিয়ে নিয়ে পড়ে আছে। সে একটা ভালো বাড়িতে পেইকে বিয়ে দিতে চায়। তবে পেইয়ের মা এই বিষয়টা নিয়ে ভয় পাচ্ছে, কারণ আগের বার সে ভালো পরিবার বলেই চিয়ানকে বিয়ে দিয়েছিল, আর চিয়ানের কি অবস্থা হয়েছে তা তো সবাই দেখেছে। তবে এরপর সে জাংসিকে বলে, আমার মনে হয় এগুলো বলা ঠিক না। জাংসি বলে, আমি তো অবাক হচ্ছি যে আপনি এত পরিষ্কারভাবে সবকিছু বুঝতে পারছেন। পেইয়ের মা বলে, কারণ আমার মেয়ে একটা বোকা। এরপর সে তাকে বলে যে চিয়ানের মা ওই দিন পেইয়ের সঙ্গে দেখা করতে আসে এবং সেই জাংসিকে সবার সামনে অপমান করার বুদ্ধি পেইকে দেয়। বর্তমানে জাংসি বলে, আপনি যদি কিছু মনে না করেন, আমার কাছে একটা ভালো ছেলের খোঁজ আছে। সে অনেক ভালো একজন অফিসিয়াল, যদিও অনেক বড় র্যাঙ্কের না, তবে আমি শুনেছি আচার ব্যবহার অনেক ভালো। পেইয়ের মা এই কথা শুনে ভীষণ খুশি হয়ে যায়। তবে জাংসি বলে, আমি এগুলো পেইকে বলতে পারবো না, কারণ আমি হলাম ওর বড় বোন। পেইয়ের মা বলে, এগুলো আপনি আমার উপর ছেড়ে দিন। এইবার আমি আমার মেয়েকে লেডি শাওয়ের জালে পড়তে দেব না। সে সেখান থেকে চলে যায়। এরপর থেকে বাড়ির কাজ ভালোভাবেই চলছিল। জাংসির দোকানও ভালোভাবেই চলছিল। একদিন রাতে ইউচি বরাবরের মতোই নাইটেঙ্গেল সেক্টর লোকদের ধরার জন্য ব্ল্যাক মার্কেটে আসে। আজ ইউচি আর লংডন মিলে তাকে ধরে ফেলে। এরপরে তারা তাকে জেলখানায় নিয়ে আসে। এখানে ইউচি তাকে নাইটেঙ্গেল সেক্টর একটা কয়েন দেখিয়ে বলে, এবার নাটক করো না যে তুমি এটা চেনো না, আমাদের তাড়াতাড়ি সবকিছু বলে দাও। তবে সাংসি কোনো কিছুই বলতে চায় না, তাই লংডন তাকে অনেক মারে। ইউচি বাইরে চলে আসে। একটু পরে সে জাংসির ঘরে একটা তীর ছুঁড়ে মারে। জাংসি দেখতে পায় সেই তীরের সঙ্গে নাইটেঙ্গেল সেক্টর কয়েন রয়েছে। সে বলে, নাইটেঙ্গেল সেক্টর লোকেরা আমাকে কি করে চিনে ফেললো, নাকি এগুলো করেছে ইউচি? লংডন ইউচিকে জিজ্ঞেস করে, আপনি ওই কয়েনটা ওনাকে কেন দিয়ে দিলেন? উনি যদি সত্যি নান ও সেন্টেস হয়? ইউচি বলে, তাহলে ও আমাদেরকে নাইটেঙ্গেল সেক্টর লিডার পর্যন্ত নিয়ে যাবে, আর যদি ও কিছুই না করে তাহলে আমরা বুঝতে পারবো যে ও আসলে কিছুই জানে না। পরদিন সকালে জিন তার অফিসের বাইরে অস্ত্রগুলোকে হাতে নিতে চায়, তবে এগুলোর এত ওজন ছিল যে সে পারে না। এরপরে সে একটা হালকা অস্ত্র নিয়ে প্র্যাকটিস করতে থাকে। তবে তখনই তার কোমরে মোচড় চলে আসে। সে তখন সেখানে থাকা গার্ডদের ডাকতে থাকে। একজন গার্ড এসে তাকে ধরে বলে, আপনি একজন স্কলার, আপনি মার্শাল আর্ট কেন শিখতে চাইছেন? জিন বলে, তুমি জানো না, একজন আছে যাকে বিপদের সময় আমি বাঁচাতে চাই। যদি ইউচি পারে তাহলে আমিও পারবো। এরপরে সে বনে চলে যায়। এখানে পাহাড়ের উপরে সে একটা অর্চিড ফুল গাছ দেখতে পায়। অনেক কষ্টে সে সেই ফুল গাছটা নিয়ে নেয়। এটা নিতে গিয়ে তার হাতে অনেক আঘাত লেগে যায়। সে সেই ফুলটা নিয়ে জাংসিদের বাড়িতে যায় আর আমানকে বলে, আমি শুনেছি জাংসি ফুল পছন্দ করে, তাই আমি এটা নিয়ে এসেছি। আমান তার হাতের আঘাত দেখতে পায়। সে বলে, আপনি কত কষ্ট করেছেন সেটা আমি অবশ্যই ম্যাডামকে বলবো। এরপরে সে ফুল গাছটা নিয়ে চলে যায়। একটু পর জাংসি একটা ব্রথালে আসে একজনের সঙ্গে দেখা করতে। তবে ব্রথালের ওইরান তাকে ভেতরে যেতে দেয় না। সে বলে যে এখানে মেয়েদের আসা নিষেধ। এরপরে জাংসি চলে আসে জেনের কাছে। সে জেনকে বলে, ভাইয়া তুমি কি কখনো তিয়ানশিং প্যাভিলিয়নে গেছো? তিয়ানশিং প্যাভিলিয়ন হলো ওই ব্রথাল। তার ভাই অবাক হয়ে বলে, আমি কেন সেখানে যাব? আমি তো চিনি না যে সেটা কোন জায়গায়। সে তার দাস দাসীদের দিকে তাকিয়ে বলে, কেউ যদি আমার নামে উল্টাপাল্টা কিছু বলে। জাংসি বলে, আমি আরো ভাবলাম তুমি হয়তো সেই জায়গা চেনো, তুমি আমাকে সাহায্য করতে পারবে। এখন তো আমার নিজেকে সাহায্য করতে হবে। জেন বলে, তুমি কি সেখানে যেতে চাও নাকি? কিন্তু কেন? জাংসি বলে, সেখানকার এক নাচনিওলি যার নাম লিউন, তার সঙ্গে আমি দেখা করতে চাই। জেন বলে, ঠিক আছে, আমি যেতে পারবো, আমি চিনি সেই জায়গা। তবে বাবা যদি জানতে পারে আমি তোমাকে নিয়ে গেছি, আমাকে মেরেই ফেলবে। এরপরে তারা সেখানে আসে। তবে সেখানকার ওইরান জাংসিকে চিনে ফেলে আর সে বলে যে আমি আপনাকে ভেতরে লিউনের সঙ্গে দেখা করতে দিতে পারবো না। তখন ইউচি চলে আসে আর সে বলে, আমিও লিউনের সঙ্গে দেখা করতে চাই। ওইরান তাকে যেতে দিতে রাজি হয়। তবে ইউচি বলে, আমি এদেরকেও নিয়ে যেতে চাই। জাংসি বুঝতে পারে ইউচি তাকে সেই কয়েনটা দিয়েছে, কারণ সে তাকে পরীক্ষা করতে চায়। ওইরান তিনজনকে একসঙ্গে যেতে দিতে চায় না, তাই ইউচি তাকে আরো টাকা দেয়। এতে ওইরান রাজি হয়ে যায়। ভেতরে গিয়ে জাংসি নিজে একটা ফর্মুলা বলতে থাকে, যেটা ছিল সুগন্ধির ফর্মুলা, এবং সে লিউনকে বলে যে এই ফর্মুলাটা আমি শিখেছি। তার ফর্মুলা শুনে লিউন অনেক অবাক হয়ে যায়, কারণ এই ফর্মুলাটা আসলে লিউনের নিজের বানানো। তাই সে জাংসিকে ভেতরে ডাকে। ভেতরে গিয়ে জাংসি সেই কয়েনটা দেখায়। লিউন জাংসিকে একটা জিনিসের ঘ্রাণ শুকতে বলে, আর এরপর সে একটা আগরবাতি জ্বালিয়ে দেয়, যার ফলে জেন আর ইউচি সেখানে ঘুমিয়ে পড়ে। এরপরে লিউন নিজের মুখ খোলে। সে হলো নাইটিঙ্গেল সেক্টর একজন গুপ্তচর।
জাংসির মনে করে আগের জন্মে এই লিওনের কাছ থেকেই সে সুগন্ধি বানানো শিখেছে। লিওন বলে, আমি তো আপনাকে চিনি না। জাংসি বলে, আমি আপনাদের মতোই একটা মিশনে আছি। সেখানে আমি একটা মেয়েকে দেখেছি যার ঘাড়ে নানউর সেন্টেসের চিহ্ন রয়েছে। আপনি কি বলতে পারেন নানউর যে সেন্টেস তার ঘাড়ে চিহ্ন থাকা বাদ দিয়েও আরো কি কোনো অ্যাবিলিটি আছে? লিওন বলে, হ্যাঁ আছে, সে ভবিষ্যৎ দেখতে পাবে। আর আমরা দেখতে পাই এই সব কথা ইউচি শুনছে, অর্থাৎ সে ঘুমায়নি। জাংসি মনে মনে বলে, এই জন্যই হয়তো সেন্টেসের চিহ্ন আমার ঘাড়ে উঠেছে, কারণ আমি তো জানি ভবিষ্যতে কি হতে চলেছে। এরপরে তারা বাইরে আসলে জাংসি বলে সামনের দোকান থেকে তার একটা জিনিস খেতে ইচ্ছে করছে। ইউচি বলে, আমি কিনে নিয়ে আসছি। তারা দুই ভাই বোন যখন একসঙ্গে যাচ্ছিল তখন হঠাৎ করেই রাস্তার মাঝে মিনিউ ঘোড়া নিয়ে আসছিল আর আশেপাশের মানুষদেরকে চাবুক দিয়ে মারছিল। যেন এটা দেখে তার ঘোড়ার সামনে গিয়ে দাঁড়ায়। সে বলে, রাজ্যে কি কোনো আইন নেই নাকি? মিঙ্গু বলে, তুমি জানো না আমি কে? জাংসি কল্পনা করে আগের জন্মেও ঠিক এইভাবেই জেন মিনুর ঘোড়া আটকে দিয়েছিল। মিঙ্গু রেগে জেনকে বলে, তুমি কি মরতে চাও নাকি? জেন সেখানে থাকা একটা গাড়ি ঘোড়ার দিকে ঠেলে দেয়, যার ফলে মিঙ্গু ঘোড়া থেকে নিচে পড়ে যায়। এরপর মিঙ্গু চিৎকার করে বলে, আমি তোমাকে মেরে ফেলবো। আর এরপরেই জেনের বডি নদীতে পাওয়া যায়। মিঙ্গু দূরে দাঁড়িয়ে হাসতে থাকে। বর্তমানে জাংসি বলে, আগের বারের মতো ভুল আমি এইবার আর করতে দেব না। সে মিঙ্গুর কাছে ক্ষমা চায়। সে বলে, আমার ভাই আপনাকে চিনতে পারেনি, তাই আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। মিঙ্গু বলে, এভাবে তো হবে না, হাঁটু গেড়ে বসে আমার কাছে ক্ষমা চাও। জাংসি হাঁটু গেড়ে বসেই ক্ষমা চায়। মিঙ্গু এরপরে চলে যাচ্ছিল, তখন সেখানে থাকা লোকেরা বলতে থাকে, দুইজনই মেয়ে, অথচ একজনের ব্যবহার দেখো আর আরেকজনের ব্যবহার দেখো। ওই মেয়েটা তার ভাইকে বাঁচানোর জন্য নত হতেও রাজি আছে। এই কথা শুনে মিঙ্গুর আবার রাগ উঠে যায়। সে ঘোড়া নিয়ে আবার পেছনে যেতে থাকে। সে তাদের গায়ে চাবুক মারবে এমন সময় ইউচি পেছন থেকে ঘোড়া টেনে ধরে আর এরপর তার হাত ধরে তাকে নিচে ফেলে দেয় আর বলে, রাস্তাঘাটে এই ধরনের ব্যবহার করার জন্য আমি তোমাকে অ্যারেস্ট করছি। সে জাংসিকে খাবারটা দিয়ে মিঙ্গুকে নিয়ে চলে যায়। একটু পরে মিঙ্গুকে তার বাবা ছাড়িয়ে নিয়ে যাচ্ছিল। মিঙ্গু বলে, বাবা তুমি এত বড় জেনারেল হয়ে এখানে কেন এসেছো ক্ষমা চাইতে? তার বাবা তাকে বলে, তুমি আর কবে মানুষ হবে? সে রাগ করে সেখান থেকে চলে গেলে মিঙ্গু তার একজন দাসকে জিজ্ঞেস করে, একটু আগে যে দুজন ছেলে মেয়ে ছিল তারা কারা? দাস বলে, তারা দুজন ভাই বোন, তারা হলো মন্ত্রী আনচাংয়ের ছেলে মেয়ে। এদিকে জাংসি জেনের সকল খাবার পরীক্ষা করছিল। সে আমানকে বলে, এখন থেকে ভাইয়া যা খাবে তা আমি পরীক্ষা করে দেখব। এরপরে তুমি তার কাছে খাবার নিয়ে যাবে। আমার পরীক্ষা ছাড়া তুমি তাকে কোনো কিছু খেতে দেবে না। এদিকে ইউচি লংডানকে বলে, জাংসি সেন্টেস নয় এবং সে এই বিষয়ে ভালো কিছু জানে না। তবে ব্রথালের লিউন মেয়েটা নাইটেঙ্গেল সেক্টর একজন স্পাই, তাই আজকে তাকে ফলো করবে। রাতের বেলা দেখা যায় লিওন বাহিরে এসেছে এবং সে বাহিরে বিভিন্ন দোকানদারকে জাংসির ব্যাপারে জিজ্ঞেস করে। দোকানদাররা সবাই বলে যে সে অনেক ভালো মেয়ে আর তারা এই শহর ছেড়ে আজ পর্যন্ত কোথাও যায়নি। লিওন অবাক হয়ে যায় যে তাহলে এই মেয়েটা নাইটেঙ্গেল সেক্টর সম্পর্কে কি করে জানলো, আর সেই লিওনের সুগন্ধি বানানোর ফর্মুলাও বা কি করে জানলো। এদিকে প্রিন্সেস রয়্যালের কাছে খবর আসে যে আজ ইউচি নামে যে কমান্ডেন্ট রাজকুমারী মিঙ্গুকে অ্যারেস্ট করেছিল সে আসলে সপ্তম রাজকুমার এবং মহারাজ এখনো জানে না যে সে লিঙ্গান শহরে ফিরে এসেছে। এই কথা আড়াল থেকে মিঙ্গু শুনে ফেলে। তখনই মিঙ্গুর বাবা সেখানে আসে। সে মিঙ্গুর মাকে বলে, কেমন মেয়ে তোমার, রাজ্যের সাধারণ মানুষদেরকে অত্যাচার করে সে শান্তি পায়। এভাবে যদি চলতে থাকে তাহলে একদিন তুমি আর তোমার মেয়ে এভাবেই মরবে। মিঙ্গুর মা বলে, আমার মেয়েকে আজবাজে কথা বলার কোনো অধিকার তোমার নেই। এতদিন পর তোমার আমার আর আমার মেয়ের প্রতি খেয়াল করার সময় হয়েছে। কেন এখন কি তোমার আর আনচাং মন্ত্রীর বাড়ির ওই খারাপ মহিলার কথা মনে করে না? তখন মিঙ্গুকে তাদের একজন নেনি বাইরে নিয়ে আসে। মিঙ্গু বলে, একটু আগে মা আনচাং মন্ত্রীর বাড়ির যে মহিলার কথা বলছিল সে কে? নেনি বলে, আমি জানি না। মিঙ্গু বলে, আপনি ছোটবেলা থেকে আমার মায়ের সঙ্গে আছেন, আপনি কি করে জানেন না? আপনি কি বলবেন না বলবেন না? নেনি বলে, সেটা দিয়ে এখন কি লাভ, ওই মহিলা তো অনেক আগেই মারা গেছে। এটা শুনে তো মিঙ্গু আরো অবাক হয়ে যায়। এদিকে জেন ঘুমাচ্ছিল। তখন জাংসি এসে বলে, তোমার পড়া কেমন চলছে? সে বলে, এই তো পড়ায় আমি প্রায় মাস্টার হয়ে গেলাম। জাংসি জেনের জন্য একটা টনিক নিয়ে এসেছে। জেন বলে, তুমি কয়দিন ধরে এমন ব্যবহার কেন করছো? আমি সুস্থ আছি, তারপরও তুমি ডাক্তার নিয়ে এসে আমাকে দেখিয়েছো, আবার টনিক খেতে দিচ্ছ। জাংসি বলে, খাও না, এগুলো শরীরের জন্য ভালো। জেন অনেক কষ্টে সেটা খেয়ে নেয়। এরপরে জাংসি বলে, ভাইয়া বেশি না, তুমি একটা মাস শুধুমাত্র বাড়িতে থাকো। এটা শুনে তো জেনের মাথা ঘুরে যায়। সে বলে, একটা মাস? এর চেয়ে ভালো তুমি আমাকে মেরে ফেলো। জাংসি বলে, তুমি সবসময় এত অলক্ষণে কথা কেন বলো? ছোটবেলা থেকে আমি তোমার কাছে কিছুই চাইনি, এখন আমি একটা জিনিস চাইছি, তুমি শুধুমাত্র একটা মাস বাড়িতে থাকো, মার্শাল আর্ট প্র্যাকটিস করো, ঠিক করে খাবার খাও, বই পড়ো। এক মাস পরে তুমি যেখানে খুশি সেখানে যাও, আমি কখনো তোমাকে না করবো না। জেন এই কথাতে রাজি হয়ে যায়। এরপর আমান খাবার নিয়ে আসে। জাংসি বলে, তুমি এখন থেকে তোমার ঘরেই খাবার খাবে, তোমাকে আর কষ্ট করে ডাইনিং হলে যেতে হবে না। এরপরে যাওয়ার সময় তারা দরজা লাগিয়ে দিয়ে যায়। জেন বেচারা তো বুঝতেই পারে না যে তার বোন এমন কেন করছে।
এদিকে পেইকে আজ তার মা নিয়ে এসেছে জাংসির বলা সেই ছেলের সঙ্গে দেখা করতে। অন্যদিকে জেন দেখতে পায় তার ছোটবেলার মার্শাল আর্ট মাস্টার এখানে এসেছে। সে তো তাকে দেখে প্রচন্ড খুশি হয়ে যায়। তবে যখন সে জানতে পারে যে মাস্টার চিং আসলে এখন থেকে তাকে মার্শাল আর্ট শেখাবে, তখন সে বলে ওঠে, জাংসি তুমি এসেছো? মাস্টার ঘুরে তাকালেই সে দৌড়ে পালিয়ে যায়। এদিকে পেয়ের সেই লোককে পছন্দ হয়েছে, আর সেই লোকেরও পেইকে পছন্দ হয়েছে। তারা এখানে দেখা করে এরপর বাড়িতে চলে যাচ্ছিল। দূর থেকে জাংসি তাদেরকে দেখে। এরপর ভেতরে গিয়ে আমরা জানতে পারি আসলে ওই লোকের কথা জিন আর তার মা জাংসিকে বলেছে। এই জন্য জাংসি তাদেরকে ধন্যবাদ জানায়। জিংয়ের মা এরপর একটা বাহানা দিয়ে বাইরে চলে যায়, যাতে তারা দুজন একসঙ্গে এখানে কথা বলতে পারে। এদিকে নৌকায় পেই বলে, ছেলেটা তো ভালো, তবে সে একদম লো র্যাঙ্কের অফিসিয়াল। লেডি শাও হয়তো আমার জন্য আরো ভালো সম্বন্ধ আনতো। তার মা বলে, ভালো সম্বন্ধ আনতে গিয়ে দেখোনি তোমার মেজ বোনের অবস্থা কি হয়েছে? আমরা যেমন আমাদের এমন বাড়িতেই যাওয়া উচিত। এরকম ছেলে হাতছাড়া হয়ে গেলে তুমি আর পাবে না। তাই পেই রাজি হয়ে যায়। এদিকে ইউচিও সেই রেস্টুরেন্টে এসেছে এবং আড়াল থেকে সে জাংসিকে দেখে। জিন বলে, জাংসি তুমি আমাকে এভাবে হুজুর বলে ডেকো না। জাংসি বলে, ঠিক আছে, আমি তাহলে আপনাকে জিন ভাইয়া বলে ডাকবো। তারা আরো কথা বলতে যাবে তার আগেই ইউচি সেখানে চলে আসে। সে বলে, আপনারা দুজন এখানে কি করছেন? জিন বলে, আমরা এখানে চা খেতে এসেছি। তখনই জিনের মা সেখানে আসে। জিন তার সঙ্গে ইউচির পরিচয় করিয়ে দেয়। জিনের মা বলে, বাইরের পরিবেশ অনেক সুন্দর, চলো আমরা সবাই বাইরে গিয়ে একটু ঘুরে আসি। তবে ইউচি বলে, কিন্তু এখন যে জিন সাহেবকে আমার সঙ্গে কাজে যেতে হবে। জিন বলে, তাহলে আমাকে বিদায় দিন, আমি এখানে আর থাকতে পারবো না। তারা চলে গেলে জিনের মা বলতে থাকে, এই ছেলে কবে বুঝবে, সারা জীবন শুধু কাজ নিয়েই পড়ে থাকবে নাকি? এদিকে দেখা যায় পেয়ের বিয়ে হয়ে যাচ্ছে। তবে তার বিয়ে ওরকম ভাবে দেখানো হয় না, শুধুমাত্র সে বউ সেজেছে এটাই দেখানো হয়। অন্যদিকে জেন মার্শাল আর্ট প্র্যাকটিস করতে করতে অসহ্য হয়ে যাচ্ছিল। সে কিছুতেই একটা টেকনিকও ঠিক করে করতে পারছিল না। জেন যখন একেবারে ক্লান্ত হয়ে যায় তখন চুচু সেখানে আসে। সে বলে, জাংসি আমাকে পাঠিয়েছে, সে বলল তোমাকে আরো কিছু মার্শাল আর্ট টেকনিক শেখাতে। জেন চিৎকার করে বলে, আমার বোন পাগল হয়ে গেছে। চুচু এরপর কতগুলো খাবার বের করে আর বলে, আজ আমরা এগুলো প্র্যাকটিস করব। শুধু প্র্যাকটিস করলেই হয়? শরীর ঠিক রাখতে আমাদের খাবার খেতে হয়। জেন তো খাবার দেখে ভীষণ খুশি হয়ে যায়। এরপর তারা একসঙ্গে বসে খাচ্ছিল। তবে তাদেরকে আবার লেডি শাও দেখে ফেলে। আজই প্রথম সে তার প্যাভিলিয়ন থেকে বাইরে বের হয়েছে, মানে আজ তার শাস্তি পূরণ হয়েছে। সে চুচুকে দেখে ভাবতে থাকে, এইটা কেমন মেয়ে, কি ধরনের পোশাক পরে আছে, মনে হচ্ছে একদম লো ক্লাসের। এরপর সে তার শাশুড়ির সঙ্গে দেখা করতে যায়। সে তার শাশুড়িকে বলতে থাকে, মা, একটু আগে আমি দেখলাম জেন আর একটা মেয়ে একসঙ্গে বসে খাবার খাচ্ছে। তাদের সম্পর্ক তেমন একটা ঠিক মনে হলো না। তার শাশুড়ি জিজ্ঞেস করে, কে সেই মেয়ে? দাসী বলে, সে জাংসির বান্ধবী, তবে তার ব্যাপারে বেশি কিছু জানি না। কয়দিন আগে আমাদের শহরে বাহিরের রাজ্য থেকে কিছু রিফিউজি এসেছে, হতে পারে এই মেয়েটাও সেই রিফিউজি। বড় ম্যাডাম বলে, হোক রিফিউজি, জেন যদি পছন্দ করে তাহলে আমার কোনো অসুবিধা নেই। লেডি শাও বলে, সেটা তো ঠিক কথা, তবে এরকম একটা মেয়ে বাড়ির বউ হলে বাড়ির মান সম্মান কোথায় যাবে? তার শাশুড়ি বলে, না, এটাও সত্যি, এরকম নাম পরিচয় ছাড়া একটা মেয়ে আমার বাড়ির বউ হতে পারে না। একটু পরেই দাদি জেনকে ডাকি। সে বলে, এই চুচু মেয়েটা কে? জেন, তুমি কি বাড়ির নিয়ম কানুন ভুলে গেছো? তুমি জানো না একটা নাম পরিচয় ছাড়া মেয়ে খারাপ হতে পারে, সে আমাদের বাড়ির বউ হতে পারে না? জেন বলে, দাদি, হয়তো আপনার কোথাও ভুল হচ্ছে। চুচুর সঙ্গে আমার শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্ক, আর তাছাড়া সে জেনারেলের মেয়ে, সে নাম পরিচয় ছাড়া কিভাবে হলো? এটা শুনে তো তার দাদির মাথা ঘুরে যায়। জেন বলে, আমাদের রাজ্যে আসা রিফিউজিদের চুচু অনেক টাকা দান করেছে, তাহলে ও খারাপ কি করে হলো? দাদি বলে, তাহলে তো অনেক ভালো একটা মেয়ে। জেন দাদির জন্য পানি আনতে গেলে তখন সেখানে লেডি শাও আসে। সে বলে, মা জানেন, আমি ওই মেয়েটাকে বললাম জেনের আশেপাশে আসবে না। মেয়েটা উল্টো আমাকে চোখ দেখালো, আমার সঙ্গে ঝগড়া শুরু করে দিল। তখনই পাশ থেকে জেন তাকে ডানতে। এরপর জেন কাছে এসে বলে, চাচি, আপনি কার কথা বলছেন? লেডি শাও একেবারে চুপ হয়ে যায়, কারণ তার আর কিছু বলারই নেই। এদিকে ইউচি একা দাঁড়িয়েছিল। তখন লংদান এসে বলে, আমি এইবার বুঝতে পেরেছি, আপনি আসলে জাংসি ম্যাডামকে পছন্দ করে ফেলেছেন। তবে আমি বুঝতে পারছি না আপনি তার মন জোগাড় করার জন্য কিছু করছেন না কেন? আপনি জানেন জিং সাহেব বন থেকে অর্কিড ফুল নিয়ে এসেছে। ইউচি বলে, ও যদি একটা আনতে পারে আমি 100টা আনতে পারি। লংদান বলে, একটা ফুল দেয়া ভালোবাসা, 100টা ফুল দেয়া পাগলামি। কারো মনে ভালোবাসা ধীরে ধীরে অর্জন করতে হয়। ইউচি বলে, তাহলে এখন আমি কি করব? লংদান বলে, আপনি ওনাকে লাভ লেটার পাঠান। পরদিন লংদান জাংসিদের দেয়া সেই ফুল গাছটাই আবার ফেরত নিয়ে যায় আর বলে, আমাদের হুজুর বলেছে এটার মাটিতে হয়তো কোনো সমস্যা আছে, তাই জাংসি ম্যাডামকে এই ফুল গাছটা নিয়ে দেখাতে। আমান বলে, ভালো হয়েছে, আমাদের ফুল আমাদের ফিরিয়ে দিয়ে গেছে। এই বলে সে সেটা নিয়ে চলে যায়। লংদান বলে, আরে আমার কথা শেষ হয়নি। এরপর দেখা যায় মিনিও জানতে পেরেছে যে বাজারে জাংসির একটা দোকান আছে। এখানে আমরা চঙিকেও দেখতে পাই। চঙি বলে, ওই মেয়েটা অনেক খারাপ, আমি এত লেখাপড়া করেও
মেয়েদের সঙ্গে পেরে উঠি না। মিনিও বলে, মেয়েরা কি করেছে? তুমি তো মেয়ের পেট থেকেই জন্মেছো নাকি? তুমি অকর্মা, তার দোষ তুমি মেয়েদেরকে কেন দিচ্ছ? এরপর সে বলে, তবে যেহেতু এবার ওরা আমার রাস্তায় এসেছে, তাহলে ওদেরকে তো তা ভোগ করতেই হবে। একটু পরেই দেখা যায় জাংসিদের দোকানে দুজন মহিলা এসে চিৎকার চেঁচামেচি শুরু করেছে। তারা বলছে জাংসিদের ক্রিম ব্যবহার করার ফলে তাদের চেহারা এরকম র্যাশ দেখা দিয়েছে। একটু পরে জাংসি সেখানে আসে। সে বলে, আপনারা যে ক্রিম ব্যবহার করেছেন সেটা কি আমাকে একটু দেখাতে পারবেন? তারা সেটা বের করে দেখালে জাংসি তাদের দোকানের আরেকটা ক্রিম বের করে আর বলে, দেখুন, এটার মধ্যে যে গন্ধ আছে এটার মধ্যে সেই গন্ধ নেই, কারণ ওনারা যে ক্রিমটা ব্যবহার করছে তার মধ্যে আলাদা কোনো উপাদান ব্যবহার করা হয়েছে যেটা তাদের চেহারা নষ্ট করে ফেলেছে। অর্থাৎ আপনারা ইচ্ছে করে আমার দোকানের বদনামি করার জন্য এসেছেন। তবে সেই মহিলারা এই কথা মানতে না চাইলে জাংসি বলে, সমস্যা নেই, আমি এখনই সিকিউরিটি অফিসে যাচ্ছি, সেখানেই প্রমাণ হয়ে যাবে। তবে এটা শুনে সেই মহিলারা ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালিয়ে যায়। রাতের বেলা জাংসি টাকা হিসাব করছিল, কারণ আজ দোকানে অনেক ভাঙচুর হয়েছে, তার এখন অনেক টাকার প্রয়োজন। আমান বলে, আমরা চাউনিয়াং এর কাছ থেকে কিছু ধার নিয়ে আসি। তবে জাংসি বলে, না, এখন সে আরেক বাড়ির বউ, আমাকে সাহায্য করলে ওকে অনেক কথা শুনতে হবে। তখনই উচির কুকুর আর্নিও সেখানে টাকা নিয়ে আসে। এটা দেখে তো তারা অবাক হয়ে যায়। আমান বলতে থাকে, ইউচি সাহেব এত টাকা কোথায় পেল? জাংসি বলে, সত্যি তো, সে তো এত ধনী না, এতগুলো টাকা কোথায় পেল? আমান বলে, সে ফুল ফিরিয়ে দিয়ে গেছে বলে তার উপর আমার রাগ হয়েছিল, কিন্তু এখন আমার মনে হচ্ছে সে সত্যি আপনাকে অনেক পছন্দ করে, নয়তো নিজের প্রয়োজনীয় এতগুলো টাকা কেউ কাউকে দেয়। জাংসি বলে, সে কি কারো কাছ থেকে লোন নিয়ে এসেছে নাকি? এদিকে ইউচি আর্নিওকে খুঁজছিল। তখনই জাংসি কুকুর আসা যাওয়ার যে দরজা সেখান দিয়ে ভেতরে আসে। সে বলে, আমি আপনার এতগুলো টাকা নিতে পারবো না। আর এটা কি আপনার টাকা? ইউচি বলে, হ্যাঁ, আমারই টাকা। জাংসি বলে, আপনি কি এতগুলো টাকা বেতন পান? ইউচি বলে, কত বেতন পাই তা তো জানি না, রমজান আমার টাকা তুলে নিয়ে আসে। জাংসি বলে, যাই হোক, আমি আপনার কাছ থেকে এত টাকা নিতে পারবো না, আমি বরং আরেকটা ব্যবস্থা করে নিব। ইউচি বলে, আরে টাকা রেখে দাও, আমার এখন টাকার কোনো দরকার নেই। আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, আমি না হয় তোমার দোকানে শেয়ার থাকলাম, ঠিক আছে? জাংসি এতে রাজি হয়ে যায়। তবে সে শুধুমাত্র একটা নোট নিয়ে নেয়। চলে যাওয়ার সময় সেই ইউচিকে বলে অন্যদিকে ঘুরে থাকতে। পরে জাংসি আগের মতো করেই সেখান থেকে চলে যায়। এদিকে সেই মহিলা যে কিনা জাংসিদের দোকানে ঝামেলা করতে চেয়েছিল, তবে সে ঝামেলা সৃষ্টি করতে পারেনি বলে এখানে সবাই তাকে বকাবকি করছিল। মিনিও বলে, যেহেতু তুমি তোমার কথা দিয়ে জাংসিকে হারাতে পারোনি, তাই তোমার কথা বলার আর দরকার নেই। সে তার লোকেদেরকে বলে এই মেয়েটার কণ্ঠ নষ্ট করে ফেলতে। এরপর তাকে ধরে নিয়ে যাওয়া হয়। মিনিও তাদের দুজনকে বকতে থাকে যে তারা একটা সাধারণ কাজও ঠিক করে করতে পারলো না। এদের মধ্যে একজন তো চংই, আরেকজন হলো মিনিও চাচাতো ভাই। চংইও বলে, জাংসি অনেক বেশি স্ট্রং আর শেমলেস একটা মেয়ে। বর্তমানে সিকিউরিটি অফিসের 2 অফিসিয়ালি তার কথায় যে কোনো কাজ করতে রাজি আছে। মিনিও বলে, তো তুমি বলতে চাইছো ওর থেকে আমি নিচে? চংই বলে, একদমই না, কিন্তু রাজ্যে আইন কানুন আছে। জাংসির চাইতে জাংসির ভাইকে কষ্ট দেওয়া সহজ, কারণ সে একেবারেই অকর্মা, আর জাংসির সবচাইতে প্রিয় লোক হলো তার ভাই। এই কথা শুনে মিনিও রাজি হয়ে যায়। এরপরেই দেখা যায় আমান চিৎকার করে বলছে, জ্যাং ঘরে নেই। জাংসি একেবারে অধৈর্য হয়ে যায়। তবে তার বাবা বলে, এত বড় ছেলের কি হবে বলতো, গেছে হয়তো কোথাও বন্ধুদের সাথে। কিন্তু জাংসি বলে, তুমি বুঝতে পারছো না বাবা, কোনো বিপদও তো হতে পারে। সে আমানকে পাঠিয়ে দেয় সিকিউরিটি অফিসে একটা মিসিং কেস লেখাতে। তবে আমান গিয়ে যখন এই কথা বলে, জিং বলে, কতক্ষণ হয়েছে তাকে পাওয়া যাচ্ছে না? আমান বলে, আধা বেলা হয়েছে। জিন বলে, প্রাপ্তবয়স্ক একটা মানুষ এত অল্প সময় ধরে যদি তাকে পাওয়া না যায়, সেটা তো আমরা মিসিং কেস হিসেবে লেখাতে পারবো না। ইউচি বলে, আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি তোমার সঙ্গে, এমনিতেই আমরা খুঁজে দেখছি। ওদিকে আমরা জ্যানকে দেখি যে কিনা তাংশিয়ান ব্যাবিলনে এসেছে। সে অনেকগুলো টাকা বের করলে ওইরান অনেক খুশি হয়ে যায়। তবে জ্যান সেগুলোর মধ্যে থেকে সবচেয়ে ছোট টুকরাটাই ওইরানকে দেয়। জ্যান মাত্র একটু রিল্যাক্স করছিল, এর মধ্যেই জাংসি সেখানে চলে আসে। সে তো প্রচন্ড রেগে যায় আর জ্যানকে হাত ধরে টেনে নিয়ে যায়। এরপরে মাস্টার চিন, মানে যে জ্যানকে বর্তমানে মার্শাল আর্ট শেখাচ্ছে, সেই ইউচির কাছে আসে আর বলে, এই খাবারগুলো জাংসি পাঠিয়েছে, সে আজকের ঘটনার জন্য আপনাকে ধন্যবাদ জানিয়েছে। ইউচি বলে, সেটা ঠিক আছে, তবে আমার কেন জানি মনে হচ্ছে জাংসি আজ একটু ওভার রিঅ্যাক্ট করছিল। বাড়িতে কি কিছু হয়েছে? মাস্টার চিন বলে, আমি তো কিছুই দেখিনি, তবে আমারও মনে হচ্ছে কোনো একটা গন্ডগোল আছে, কারণ আগে জাংসি কখনোই তার ভাইকে নিয়ে এত চিন্তা করতো না, কিন্তু এখন সে আমাকে এনেছে যাতে আমি তাকে মার্শাল আর্ট শেখাতে পারি। সে প্রতিদিন ডাক্তার দিয়ে জ্যানের বডি চেক করায়। তবে আমি ভেবেছি হয়তো সামনে জ্যান সরকারি চাকরি পাবে, এই জন্য জাংসি এগুলো করছে। তবে আজকের ঘটনার পর আমি বুঝতে পেরেছি জাংসি প্রতিদিন জ্যানের খাবারও চেক করে, এমনকি জ্যানের কাছে সব বিশ্বস্ত দাসদাসীরাই থাকে। ইউচি বলে, তাহলে তো মনে হচ্ছে সিরিয়াস কিছু। আমিও মার্শাল আর্ট জানি, কাল আমরা জ্যানকে নিয়ে মাঠে প্র্যাকটিস করতে যাব। যদি জাংসি শান্তি না পায় তাহলে তাকেও নিয়ে আসবেন।
এরপরে পরদিন মাঠে সবাই চলে আসে। এখানে জাংসি তাদের কাছ থেকে বিদায় নিয়ে একটু দূরে কোথাও বসতে চলে যায়। জেন ইউচিকে বলে, তুমি আমার সত্যিকারের বন্ধু, তুমি আমার বোনের হাত থেকে আমাকে বাঁচিয়েছো। ইউচি বলে, যেহেতু আমি বন্ধু তাই এখন তুমি প্র্যাকটিস শুরু করো। জেন বলে, তুমি এটা কি বলছো? ইউচি বলে, কাল তুমি সারাদিন বাইরে ছিলে, সবাই তোমাকে নিয়ে কত চিন্তা করেছে, তার শাস্তি হিসেবে তোমাকে এখন প্র্যাকটিস করতে হবে। জেন প্র্যাকটিস করতে শুরু করলে ইউচি তাকে আস্তে করে একটা লাথি দিয়ে তারপর আরো নিচু হতে বলে, আর বলে, রাগ করো না, এটা তোমার বোনের পক্ষ থেকে। এদিকে জিন আজ আবারও জাংসিকে একটা ফুল দিতে আসে। তবে তখন বড় ম্যাডামের দাসী বলে যে জাংসি আর জেন মাঠে গেছে। অন্যদিকে ইউচি ঘোড়ায় চড়ে তীর নিক্ষেপ করছেন, যার প্রত্যেকটা নিশানা একদম পারফেক্ট ছিল। জাংসি মুগ্ধ হয়ে তাকে দেখছিল। আমান বলে, ইউচি হুজুরকে কি আজ অনেক সুন্দর লাগছে যে আপনি নজরে সরাতে পারছেন না। জাংসি এতে লজ্জা পেয়ে যায়। একটু পরেই সেখানে জিন চলে আসে। সে জাংসির কাছে আসলে ইউচি সেটা দেখে ফেলে। জিন জাংসিকে ফুল গাছটা দিয়ে বলে, এটার ঘ্রাণ খুব সুন্দর আর দেখতেও খুব এলিগেন্ট, একদম তোমার মতো, তাই আমি এটা তোমার জন্য নিয়ে এসেছি। জাংসি বলে, আপনি অনেক ভালো মানুষ, আমি সত্যি আপনাকে সম্মান করি, তবে আপনি আমাকে যতটা ভালো মনে করেন আমি ততটা ভালো নই। আমি আশা করব আপনি আপনার মনে আপনার যোগ্য অনুযায়ী কাউকে জায়গা দেবেন। এই কথা শুনে জিনের মনটা খারাপ হয়ে যায়। সে বলে, আমি কি এমন কিছু করেছি যেটা তোমার খারাপ লেগেছে? তুমি আমাকে বলতে পারো, আমি সেটা বদলে ফেলবো। জাংসি বলে, না, আপনি অনেক ভালো, তবে আমি আপনার যোগ্য না। জিন বলে, ঠিক আছে, তুমি প্রেশার নিও না, আমি বরং মাকে ভালো করে বুঝিয়ে বলবো। আর এই ফুলটা আমি নিয়ে যাচ্ছি, আমি তোমার মন মতো হওয়ার চেষ্টা করব। যেদিন তুমি নিজের ইচ্ছায় আমার প্রস্তাব মেনে নেবে সেদিন এই ফুলটা আমি তোমাকে দিয়ে দেব। এই বলে সে ফুলটা নিয়ে চলে যায়। তখন জাংসি বুঝতে পারে আড়াল থেকে ইউচি তাদের কথা শুনছে। সে তখন তাকে ডাকলে ইউচি বেরিয়ে আসে। জাংসি বলে, কান পেতে কথা শোনা কোনো ভদ্রলোকের কাজ না। ইউচি বলে, আমি তো বলিনি যে আমি ভদ্রলোক। জাংসি চলে যেতে চাইলে সে জাংসির কাছে ক্ষমা চায় আর বলে, আমি ভেবেছি তুমি জিন সাহেবকে পছন্দ করো। জাংসি বলে, ওনার সঙ্গে আমার কি সম্পর্ক তা আপনাকে জানতে হবে না। ইউচি বলে, এমন করছো কেন, আমরা তো প্রতিবেশী। জাংসি বলে, কিসের প্রতিবেশী? আমি আপনাকে একটা গাছ দিয়েছি, আপনি ফিরিয়ে দিয়ে গেছেন। ইউচি বলে, আমি দেইনি তো, হয়তো লন্ডন, তবে ওই গাছটার মাটিতে কিছু সমস্যা হয়েছে, তুমি একবার দেখে নিও। এরপর সে বলে, তোমার কি কিছু হয়েছে, তুমি কি নিয়ে চিন্তিত? একটু পরে ইউচি বলে, তুমি স্বপ্নে দেখেছো যে জেনকে কেউ মেরে ফেলেছে, কিন্তু স্বপ্ন তো সত্যি হয় না। জাংসি বলে, আমার মনে হচ্ছে এটা সত্যি হবে, আমি সর্বোচ্চ চেষ্টা করছি আমার ভাই যেন ভালো থাকে। ইউচি বলে, বাড়িতে বন্দি রাখলে হবে না, তার চেয়ে বরং সে যেখানে যায় সেখানে একটা লোক পাঠিয়ে দেবে। জাংসি ভীষণ খুশি হয় যে ইউচি তার কথা বিশ্বাস করেছে। এদিকে জিন তার মাকে সবকিছু বলে। তার মা বলে, তোর জন্য হয়তো মেয়েটা বিয়েতে না করে দিয়েছে। জিন বলে, মা, আমাদের ওর ডিসিশনকে সম্মান দিতে হবে। তার মা বলে, হ্যাঁ সেটা তো বুঝেছি, এখন তুমি কি করবে, ওর আশাকে ছেড়ে দেবে? জিন বলে, না, যতদিন পর্যন্ত ওর কোথাও বিয়ে না হচ্ছে আমি আশা ছাড়বো না। রাতের বেলা জাংসি ইউচির কথা মতো গাছের মাটি দেখছিল। তখন সে সেখানে একটা চিঠি দেখতে পায় যেটাতে 2 লাইনের একটা কবিতা লেখা ছিল। তখন দেখানো হয় ওই কবিতাটা লেখার জন্য ইউচি সারা রাত জেগেছে আর কত পেজ নষ্ট করেছে তার কোনো হিসাব নেই। আর লংদান এই লেদারটা সাইজ মতো কেটেছে। এগুলো ভেবে জাংসি সেটা বুকের সঙ্গে জড়িয়ে রাখে। এরপর কয়েকদিন পরের সিন দেখানো হয়। জাংসির দোকানে কয়েকদিন যাবত কোনো বেচাকেনা হচ্ছে না। জাংসি বলে, মনে হচ্ছে ইচ্ছে করে কেউ আমার দোকানকে দমিয়ে রাখতে চাইছে। জেন বলে, আমার কয়েকজন বন্ধু আছে, আমি তাদেরকে বলে দেখি যদি কিছু লোক এখানে নিয়ে আসতে পারি। তবে জাংসি বলে, তুমি আবারও তোমার বন্ধুদের সঙ্গে সময় কাটাতে যেতে চাও, তাই না? জেন রেগে গিয়ে বলে, এটা কেমন কথা, এটা কি বাইরে সময় কাটানোর পরিস্থিতি? জাংসি বলে, আচ্ছা ঠিক আছে, যাও, তবে তাদের সঙ্গে বেশি সময় থাকবে না। এরপরে জেন চলে আসে তার এক বন্ধুর কাছে। এই বন্ধুর নাম হলো শেন। এখানে জেন শেনকে সবকিছুই বলে যে তার বোন তাকে কিভাবে বাড়িতে বন্দি করে রাখে। তার বন্ধু হাসাহাসি করতে থাকে যে আমি আজ পর্যন্ত শুনিনি কোনো বড় ভাই তার ছোট বোনের কথা এইভাবে শোনে। জেন বলে, কেন? আমার বোন অনেক বুদ্ধিমতী, সে যা বলে যা করে তা আমার ভালোর জন্যই করে। শেন বলে, আসলে তোমার বোন তোমাকে একটা নিকর্মা মনে করে। জেনের তখন একটু খারাপ লাগে, তবে সে বলে, একবার আমি সরকারি চাকরি পেয়ে যাই, তারপরে আমার বোন আমাকে অনেক সম্মান করবে। শেন বলে, তুমি কি পুরোপুরি কনফিডেন্ট যে তুমি ওই চাকরি পাবে? জেন তার কাছে এসে বলে, একদমই না, আমার মতো লোক যতই প্র্যাকটিস করুক তাই বলে কি সরকারি চাকরি পেয়ে যাবে? এরপরে তারা একসঙ্গে খেতে বসলে শেন বলে, তুমি এমন কিছু করতে পারো যেটা করলে তোমার বোন এমনিতেই তোমাকে অনেক সম্মানের চোখে দেখবে। জেন বলে, তুমি আমাকে এমন কিছু মহিলার সঙ্গে দেখা করাতে পারো যারা সুগন্ধি কিনতে পারে? শেন বলে, অবশ্যই পারি,
একটু পরে দেখা যায় শ্যান চংয়ের সঙ্গে দেখা করতে এসেছে, অর্থাৎ এরা দুজন একসঙ্গে মিলে আছে। এরপরে রাতের বেলা শ্যান জেনকে নৌকা করে নিয়ে আসছিল। জেনের বারবার মনে হচ্ছিল তার বোন তাকে বলেছিল যে তুমি নদীর কাছ থেকে দূরে থাকবে। সে বলে আমরা এখানে কেন এসেছি? শ্যান বলে আরে তুমি এত বড় একটা পুরুষ হয়ে কিসে ভয় পাচ্ছ? এরপরে তারা নদীর মাঝখানের একটা প্যাভিলিয়নে আসে। এখানেই জেন এসে দেখতে পায় এখানে মিংইউ, চংই আর আরো অনেকে আছে। জেন বলে আমি ভুল করে এখানে চলে এসেছি। তবে চংই বলে ভুল করে আসুনি, তোমার বন্ধুকে দিয়ে আমরাই তোমাকে আনিয়েছি। শ্যান সেখানে একটা সিটে গিয়ে বসে। মিংইউ বলে আচ্ছা তোমার কি সন্দেহ হয় না যে তোমাদের দোকানের বেচা কেনা হঠাৎ করে বন্ধ কেন হয়ে গেল? আসলে এটা করেছি আমি। জেন বলে হতেই পারে না, সবাই জানে আপনি অনেক ভদ্র এবং দয়ালু মনের মানুষ, আপনি এমন কাজ করতেই পারেন না। হয়তো আমি কোনো অন্যায় করেছি, সেজন্য আপনি এমনটা করেছেন। মিংইউ হেসে বলে তুমি দেখছি ভালোই চালাক। জেন বলে হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে আসছি। তবে দেখা যায় সেখানে দুজন গার্ড দাঁড়িয়ে আছে। সবাই জেনকে তাদের সঙ্গে আজ পার্টিতে জয়েন হতে বলে। সেখানে 3টি বড় বড় ওয়াইনের জার আনা হয়। মিংইউ বলে যদি তুমি এই জারগুলো শেষ করতে পারো তাহলে আমি তোমাদের দোকানকে আবার আগের মতো করে দেব। জেন বলে আপনি কি সত্যি বলছেন? মিংইউ বলে অবশ্যই। জেন এরপরে ওয়াইন খেতে শুরু করে। এদিকে জাংসি আর ইউচি জেনকে খুঁজতে এখানে চলে এসেছে। তবে তারা নদীর পাড়ে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে। অন্যদিকে জেনকে তারা মাটিতে শুইয়ে জোর করে ওয়াইন ঢালতে থাকে। এরপরে তারা সবাই মিলে তাকে মারতে থাকে। মিংইউ এই অবস্থা দেখে আনন্দ পাচ্ছিল। একটু পরে তারা জেনের মুখে রুমাল দিয়ে তার উপরে ওয়াইন ঢালতে থাকে। এদিকে জাংসিরা নৌকায় করে এপারে চলে এসেছে। এখানে বিভিন্ন প্যাভিলিয়নে তারা জেনকে খোঁজ করতে থাকে। ওইদিকে দেখা যায় জেন নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিয়েছে। এটা দেখে চংই আর শ্যান ভয় পেয়ে যায়। তবে মিংইউ খুশি হয়, সে বলে ওর জামা খুলে ফেলো। এরপরে সে কয়লা দিয়ে তার বুকে ছ্যাঁকা দেয়। তবে তারপরও জেনের কোনো রেসপন্স ছিল না দেখে সবাই বুঝে যায় যে জেন আর বেঁচে নেই। তারা বলতে থাকে এবার আমরা কি করব? মিংইউ বলে এত ভয় পাওয়ার কি আছে, ওকে নিয়ে নদীতে ফেলে দাও। এদিকে জানসিরাও শুনতে পায় যে কেউ নদীতে পড়ে গেছে, তাই ইউচি তখনই পানিতে লাফিয়ে পড়ে। জানসি ওই সময় সামনে তাকিয়ে দেখতে পায় পানির মাঝ বরাবর একটা আলাদা প্যাভিলিয়ন রয়েছে। একটু পর দেখা যায় মিংইউ আর সেখানে থাকা বাকি সব ছেলেরা একসঙ্গে মিলে পার্টি করছে। মিংইউ বলে আজকে জেনের সঙ্গে যে ঘটনা ঘটেছে এজন্য তোমাদের সবাইকে পুরস্কৃত করা হবে। তারা সবাই এখানে আলোচনা করছিল কিভাবে তারা জেনকে টর্চার করেছে। দেখা যায় আড়াল থেকে এই সব কিছুই জাংসি শুনছে। সে তখন গুমরে গুমরে কাঁদতে থাকে। মিংইউর চাচাতো ভাই তাকে বলে তুমি কি আজ আনন্দ পেয়েছো? মিংইউ বলে একদমই না। একটা মানুষের জীবন আর একটা পিঁপড়ার জীবনের মধ্যে যদি কোনো পার্থক্যই না থাকে তাহলে কিসের আনন্দ পেলাম? মারতে তো ইচ্ছে করে আমার জাংসিকে। তখন জাংসি পাশে থাকা মোমবাতির দিকে তাকায় আর বলে মিংইউ রক্তের বদলে তোমাকে রক্তই দিতে হবে। আর এরপরই দেখা যায় সেই পুরো প্যাভিলিয়নে আগুন লেগে গেছে। আসলে এই আগুন লাগিয়েছে জাংসি। সে যখন চলে আসছিল তখন সে তার ভাইকে মনে করছিল। একটু পরে দেখা যায় আগুন লাগার কারণে এরা সবাই প্যানিক হয়ে নদীতে ঝাঁপ দেওয়া শুরু করেছে। মিংইউ ঝাঁপ দিয়ে পানিতে পড়ে যায়। সে ডুবে যাচ্ছিল, তখনই কেউ একজন এসে তাকে পানির উপরে ওঠাতে থাকে। এদিকে জাংসি একটু দূরে এসে কান্না করছিল। একটু পরে ইউচি ভেজা শরীরে সেখানে আসে। তখন জাংসি বলে ওই জানোয়ারগুলো আমার ভাইকে টর্চার করতে করতে মেরে ফেলেছে, এরপর তাকে পানিতে ফেলে দিয়েছে। ইউচি দেখতে পায় সে প্যাভিলিয়নে আগুন লেগেছে। তার আর বুঝতে বাকি থাকে না যে এটা করেছে জাংসি। তখন সে জাংসিকে বলে মনে রাখবে আজ রাতে তুমি আমার সঙ্গে ছিলে, তুমি আর কোথাও যাওনি, বুঝতে পেরেছো? এই কথা বলে সে তাকে জড়িয়ে ধরে। এরপরে ইউচিরা জেনকে খুঁজছিল। এভাবেই রাত কেটে সকাল হয়ে যায়। সকালবেলা দেখা যায় মিংইউ উপর হয়ে শুয়ে আছে, কারণ তার পিঠে পোড়া আঘাত লেগেছে। তার মা তাকে শুয়ে থাকতে বলছিল। তখনই সেখানে মিংইউর বাবা আসে। সে মিংইউকে বাইরে আসতে বললে তার মা বাইরে আসে আর বলে তুমি কি বুঝতে পারছো না মেয়েটা অসুস্থ? মিংইউর বাবা বলে অসুস্থ? তারপরও তো বেঁচে আছে। তোমার মেয়ে কি কাজ করেছে তুমি দেখেছো? আপন চাচাতো ভাইকে মেরে ফেলেছে। মিংইউর মা বলে ও কি করে মারলো? ও কি আগুন লাগিয়েছে? মিংইউর বাবা বলে একটা অবিবাহিত মেয়ে রাতের বেলায় এতগুলো ছেলের সঙ্গে একসঙ্গে মিলে ওয়াইন খাচ্ছিল। সেখানে দুজন মারা গেছে, একজনকে পাওয়া যাচ্ছে না, একজনের পায়ে গুরুতর আঘাত লেগেছে। এভাবে যদি চলতে থাকে একদিন তোমার মেয়েও মরে যাবে। এই কথা বলার সাথে সাথে মিংইউ একটা থাপ্পড়ের শব্দ শুনতে পায়, অর্থাৎ তার মা তার বাবাকে একটা থাপ্পড় মেরেছে। প্রিন্সেস রয়্যাল বলে কখনোই তুমি আমার মেয়েকে কোনো অভিশাপ দেবে না। মিংইউর বাবা এরপরে সেখান থেকে চলে যায়। প্রিন্সেস রয়্যাল চিৎকার করে বলে মিংইউ সেখানে কি কি হয়েছে আমাকে সবকিছু খুলে বলো। একটু পরে আমরা চংইদের বাড়ি দেখি। চংইর পায়ের অবস্থা খুবই খারাপ ছিল। ডাক্তার তাকে দেখে বলে যে চংই আর কখনোই আগের মতো 2 পায়ে হাঁটতে পারবে না।
চংয়ের মা ডাক্তারের পেছনে যেতে থাকে যাতে সে কোন একটা উপায় পায়। চংই এরপরে চাউনিয়ানকে বলে, তুমি কেমন মানুষ, দেখছো আমার কি অবস্থা, তারপরও একবার আমার কাছে এসে জিজ্ঞেসও করলে না। চাউনিয়ান বলে, তোমার কাছে আমি কোন দুঃখে যাব, তোমার সঙ্গে আমার কিসের সম্পর্ক? আমি এখানে পড়ে আছি শুধুমাত্র আমার গর্ভের বাচ্চার জন্য। পুরো রাজ্যবাসী জানে যে মিংইউ কেমন, তার ব্যবহার কেমন, কিন্তু তুমি তার আশেপাশেই ঘুরবে, তাহলে তোমার কপালে তো এগুলো হবেই। চংই বলে, তুমি কি জানো, আমি এগুলো আমাদের পরিবারের ভালোর জন্য করি। চাউনিয়ান বলে, তোমার বাবা একজন মার্কিউস হয়েও রাজ পরিবারের সঙ্গে জড়ায় না, আর তুমি কিনা একটা অকর্মা হয়ে রাজ পরিবারের সঙ্গে মিলে কাজ করতে চাও। তখনই চংয়ের মা এসে বলে, প্রিন্সেস রয়েল তোমার জন্য ঘোড়ার গাড়ি পাঠিয়েছে, রাজপ্রাসাদে নিয়ে গিয়ে তোমার চিকিৎসা হবে। চংই তো খুশি হয়ে যায়, তবে চাউনিয়ান বলে, তুমি যেতে পারবে না। এরপর সে কাছে এসে বলে, একটা জিনিস ভালো করে ভাবার চেষ্টা করো, গতকালকে যারা মারা গেছে তারা কেউই ছোট কোনো পরিবারের ছিল না। একজনকে পাওয়া যাচ্ছে না, শুধুমাত্র বেঁচে আছো তুমি আর রাজকুমারী মিংইউ। এখন যদি এই ঘটনার জন্য কাউকে দায়ী করা হয় তাহলে প্রিন্সেস রয়েল তাকে দায়ী করবে, অবশ্যই সে তার মেয়েকে দায়ী করবে না। চংয়ের মা বলে, এটা তুমি ঠিক বলেছো, হঠাৎ করেই সে গাড়ি কেন পাঠাচ্ছে, নিশ্চয়ই তার খারাপ কোনো মতলব আছে। চাউনিয়াং বলে, আপনি খবর পাঠিয়ে দিন যে চংয়ের পায়ের অবস্থা খুবই খারাপ, সে রাজপ্রাসাদে যেতে পারবে না। মা চলে গেলে চাউনিয়াং চংইকে বলে, দেখো তোমার আর আমার মধ্যে সম্পর্ক না থাকলেও আমাদের ভবিষ্যৎ একসঙ্গে জড়িয়ে আছে, তাই গতকাল ঠিক কি হয়েছে তার সবকিছু তুমি আমাকে খুলে বলো। চংই এর পরে সবকিছু বলতে শুরু করে। এদিকে আমরা দেখতে পাই নদীতে ডুবুরিরা জেন আর আরো একজনকে, যাকে পাওয়া যাচ্ছে না, তাকে খুঁজছিল। একটু পরে সেখানে সেই ছেলেটাকে পাওয়া যায়, অর্থাৎ এখানে জেনকে পাওয়া যায় না। রাতের বেলা জাংসি কাঁদছিল, সে বলতে থাকে, আমি সবকিছু জানার পরেও আমি কিছুই করতে পারলাম না। এদিকে জাংসির বাবা নদীর ঘাটে এসে দাঁড়িয়েছিল। ইউচি সেখানে এসে বলে, আপনার একটু বিশ্রাম নেওয়া উচিত, আমি এখানে দাঁড়িয়ে থাকি। জাংসির বাবা বলে, আচ্ছা যদি আমরা জেনকে পাই ও কি বেঁচে থাকবে? ইউচি বলে, অবশ্যই। জাংসির বাবা জেনের একটা জুতা দেখছিল, যেটা এই নদীতেই পাওয়া গেছে। সে বলতে থাকে, আমি কোনো ভালো বাবা না, আমি সব সময় আমার ছেলেকে সব কথাতেই নিচু দেখাতাম, কোনো কিছুতেই তাকে সাপোর্ট করতাম না। সে বলতে থাকে, ও যেমনই হোক মনের দিক থেকে অনেক ভালো ছিল। এগুলো বলে সে জুতাটা নিয়ে কান্না করতে থাকে। ইউচি বলে, আপনি চিন্তা করবেন না, আমরা তাকে অবশ্যই পাবো। এরপরে আমরা দ্বিতীয় রাজকুমারের কাছে সেনের বাবাকে দেখি, অর্থাৎ জেনের সেই বন্ধুর বাবাকে। সে বলতে থাকে, আমার ছেলে এভাবে কেন মারা গেল? ওই প্রিন্সেস রয়েল তার মেয়েকে কোনো শিক্ষাই দিতে পারেনি। রাজকুমার, আমি এই বিষয়ে মহারাজের কাছে নালিশ জানাতে চাই। দেখা যায় রাজকুমার চি তার হাতে হাত রেখেছে, অর্থাৎ সে এই বিষয়টাতে সম্পূর্ণ সাহায্য করবে। এদিকে এই খবর প্রিন্সেস রয়েলের কাছে চলে আসে যে দ্বিতীয় রাজকুমার অর্থাৎ প্রিন্স চি এই কেস নিয়ে ইনভেস্টিগেশন করতে চাইছে। সে মিংইউকে বলে, আমি রাজপ্রাসাদে খবর পাঠিয়ে দিয়েছি যে তুমি গুরুতর অসুস্থ এবং কোমায় আছো। যেহেতু প্রিন্স চি ইনভেস্টিগেশন করছে, তাহলে সে যা চায় তা আমাকে দিতে হবে। এরপরে দেখা যায় চংইকে প্রিন্সেস রয়েলের সৈনিকরা ধরে নিয়ে আসছে। চংয়ের মা তাদেরকে বাধা দিতে চায়, তবে তখন চংয়ের বাবা এসে বলে, প্রিন্সেস রয়েলকে আমার ধন্যবাদ জানাবেন, অর্থাৎ সে চংইকে নিয়ে যেতে দেয়। চংয়ের মা তার সঙ্গে কান্নাকাটি শুরু করে যে আপনি এমনটা কেন করলেন? চংয়ের বাবা বলে, আমি করিনি, তোমার ছেলে নিজেই এটা তার ভাগ্যে নিয়ে এসেছে। আমার মতো একজন মার্কিউস প্রিন্সেস রয়েলের সঙ্গে পাঙ্গা নিয়ে কখনোই পারবে না। এবার তুমি কি চাইছো? তোমার ছেলের জন্য আমি পুরো পরিবার শেষ করে ফেলবো, এমনকি আমার ভবিষ্যৎ নাতিকেও বিপদের মুখে ফেলে দেব। এরপরে প্রিন্সেস রয়েল চংইর সঙ্গে কথা বলতে আসে। সে চংইকে বলে, তুমি নিশ্চয়ই জানো আমি তোমাকে কেন ডেকে এনেছি। দেখো, তোমরা ওই দিন 5 জন ছিলে, তুমি আর মিংইউ বেঁচে গেছো। বাকি 3 জনের পরিবারের উপর দিয়ে কি যাচ্ছে তা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। ওই 3 পরিবারের মধ্যে 2 পরিবার আমার কথা শুনতে রাজি আছে, তবে একটা পরিবার আছে যারা কিনা আমার বিরুদ্ধে। চংই বলে, কিন্তু এতে তো কেউ দায়ী নয়, ওই দিন আমরা সবাই ড্রাঙ্ক ছিলাম। আমার মনে হয় বাতাসে পর্দা গিয়ে মোমবাতির উপর পড়ে আর এভাবেই আগুন লেগে যায়। প্রিন্সেস রয়েল বলে, তবে শ্যানের পরিবার মানতে রাজি না যে এটা একটা দুর্ঘটনা, তারা কাউকে দোষী করতে চায়। দোষী যে খুশি সে হোক, তবে কোনোভাবেই মিংইউ হবে না। তুমি চালাক মানুষ, তাই তোমাকে আর কিছু বললাম না। চংই বলে, অবশ্যই মিংইউ রাজকুমারী এই কাজ করতেই পারে না। তবে এরপর সে বলে, কিন্তু আমিও এই কাজ করিনি, আমার উপর দয়া করুন। আর কোনো উপায় না পেয়ে চংই বলে, আমার মনে হয় এই কাজ করেছে জেন। হ্যাঁ, ও হলো আনচাং মন্ত্রীর ছেলে। প্রিন্সেস রয়েল এই বিষয়ে খোঁজ করতে বলে। এদিকে বাড়িতে সবাই একসঙ্গে কথা বলছিল। এখানে লেডি শাও বলে, অনেকদিন তো হয়ে গেল, এবার জেনের ফিউনারেলটা করে নিলে ভালো হয়।
এটা শুনে জাংসি তো প্রচন্ড রেগে যায়। সে বলে, এর মধ্যে আপনি ফিউনারালের চিন্তা করছেন? লেডি শাও বলে, তাহলে কি করবে? এত খোঁজাখুঁজি যে করছো, এতে কি টাকা লাগে না? জাংসির বাবা বলে, টাকার চিন্তা তোমাকে করতে হবে না, আমি ব্যবস্থা করব। তখন দাদি বলতে থাকে, এই সব কিছু হয়েছে জাংসির জন্য। যেন কত সুন্দর জীবন কাটাচ্ছিল, কিন্তু ওই জাংসি হঠাৎ করেই তাকে বাড়িতে বন্দি করে রাখতে শুরু করে। দিন রাত তাকে দিয়ে এটা ওটা করায়, যার ফলে বিরক্ত হয়ে সে রাতের বেলা বাড়ি থেকে বের হয়। যদি জাংসি এমনটা না করতো তাহলে যেন কোথাও যেতও না, আর আজ এমন দিন দেখতেও হতো না। তখনই একজন সেবক এসে বলে, বাইরে রাজকুমারীর বডিগার্ড এসেছে। বাইরে গেলে দেখা যায় বডিগার্ড শিজু তাদেরকে বলতে থাকে, আমরা খবর পেয়েছি ওই দিনের আগুনের দুর্ঘটনায় আপনাদের বাড়ির ছেলে জেন জড়িত, তাই এই বাড়ি আমরা সিল করে দিচ্ছি যাতে অপরাধী পালিয়ে যেতে না পারে। জাংসি বলে, এবার কোনো কিছু না পেয়ে আপনারা আমার ভাইকে দোষারোপ করছেন। তখন সেখানে ইউচি আসে আর বলে, আগামীকাল ট্রায়াল শুরু হবে, এই পর্যন্ত আমি আপনাকে কথা দিচ্ছি জেন কোথাও পালাতে পারবে না, আপনি নিশ্চিন্তে চলে যেতে পারেন। সেই বডিগার্ডের পর সেখান থেকে চলে আসে। একটু পরে ইউচি জাংসিকে জিজ্ঞেস করে, আচ্ছা সত্যি করে আমাকে বলো, তুমি কি ওই ঘটনাটা সত্যি স্বপ্নে দেখেছিলে? তবে জাংসি এর কোনো উত্তর না দিলে ইউচি বলে, আমার মনে হয় তোমাকে এগুলো জিজ্ঞেস করা ঠিক না। জাংসি বলে, কিন্তু ওই দিন আগুন তো। এই কথা বলার সাথে সাথেই ইউচি বলে, আমি তোমাকে বলেছিলাম না ওই দিন তুমি আমার সাথে ছিলে, তুমি আর কোথাও যাও। আর এখানেই এই পার্টটি শেষ হয়ে যায়। ভয় শুনে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমার প্রচন্ড পরিমাণ সর্দি লেগেছে, তাই তোমরা এই জিনিসটা একটু অ্যাভয়েড করো। যাই হোক, অবশ্যই তোমরা ভিডিওতে লাইক করো আর প্রত্যেকে একটা করে কমেন্ট করে দিও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।